জামাই ষষ্ঠীর আনন্দ করতে ঋষিকেশ হাজির হয় মণিকান্তপুরে, সাথে সুজিত। এক রিক্সা চালকের কাছে জানতে পারে সেখানকার এক সমবায় ব্যাংকের মহানতার কথা। এর পর মুহূর্তে ধীরে ধীরে প্রকাশ পায় এর পিছনে গড়ে ওঠা কিছু রহস্যের ঘনঘটা, এবং শেষে একেবারে শত্রুর সম্মুখে। কি অপেক্ষা করে আছে তাদের জন্য জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প। লেখক শিবাঙ্গনের কলমে উত্তপ্ত মণিকান্তপুর অন্তিম পর্ব। বাড়ি ফিরে এসে ঋষিকেশ আর বৌঠান একরকম বাধ্য হয়েই জামাই ষষ্ঠীর নানা উপাচারের মধ্যে যুক্ত হয়ে যায়। আমি দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ সেসব দেখতে থাকলেও মনে একটা অস্বস্তি হচ্ছিল। আমি নিজেও বুঝতে পারছিলাম ঋষিকেশ সেই সমস্ত উপাচারের মধ্যে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারছিল না। বারবার ওর হাতের ঘড়িটা দেখছিল, আর আমি জানি সেটা কেন। সকাল ঠিক 11টার সময় ওর একটা ফোন কল আসার আছে, খুব দরকারি কল সেটা। কুমুদ বিহারী বাবুর ছেলে কলকাতা পুলিশের এসআই নীলকান্ত বাবুকে কলকাতায় জেরা করা হচ্ছে, আর তিনি তার জবানবন্দিতে কি স্বীকার করেন সেটা 11টা নাগাদ ফোন করে ঋষিকেশকে জানানোর কথা। আর ওনার এই জবানবন্দির ওপর এই কেসের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। কিন্তু পারিবারিক উৎসবের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ঋষিকেশ বেশ বুঝতে পারে খুব তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি সে পাবে না। তখন ওর শাশুড়িমা সুন্দর করে একটা আসন বিছিয়ে তার সামনে একটা পেল্লায় থালায় কত রকমের মিষ্টি সাজিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে ঋষিকেশকে ডাক পারেন। এসো বাবা জীবন, এখানে একটু বসো তো দেখি। সর্বনাশ, আপনারা এসব কি শুরু করেছেন বলুন তো? এই এত মিষ্টি, ফল মূল, এ তো গোটা পরিবারের খাবার। এত খাবার কি একা খাওয়া যায় নাকি? না না, কোনো কথা শুনবো না বাবা। আজকের দিনটায় তোমাকে যখন পাওয়া গেছে তখন আমাদের পরিবারের যে সমস্ত রীতি রেওয়াজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতেই হবে। আমি কোনো কথা শুনবো না। ঋষিকেশের অসহায় মুখটা দেখে আমার বেশ মায়া হচ্ছিল ওর জন্য, যাকে ক্ষুরধার বুদ্ধির লড়াইতে কঠিন থেকে কঠিনতম প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখেছি। সেই ঋষিকেশ এখন সম্পূর্ণ অসহায়। পারিবারিক সম্পর্কের মায়াজালে বেচারা আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছে, সেটা বেশ বুঝতে পারছিলাম। আর খুব সত্যি বলতে কি, ওর কথার মজা নিচ্ছিলাম। ঋষিকেশ আমার দিকে বেশ কটমট করে তাকিয়েছিল। তো এইভাবে বাড়ির লোকেদের সঙ্গে কিছুটা হালকা মুহূর্ত কাটানোর মধ্যেই হঠাৎ করে হরিদা ঘরে এসে প্রবেশ করল। দাদা বাবু, আপনাদের সাথে দেখা করার জন্য একজন ভদ্রমহিলা আইছেন। উনি বলছেন নাকি খুব জরুরি কাজ আছে। তা ওনাকে কি ঘন্টাখানেক পরে আসতে বলবো? না না, একেবারেই নয়। সুজিত, দেখো তো কে এসছেন, আর তুমি ওনার সাথে কথা বলো, আমি এখনই আসছি। আমি ঋষিকেশের কথা মতো বাইরের বৈঠকখানার দিকে এগিয়ে গিয়ে দেখি সদর দরজাটা দুহাত করে খোলা, তবে সেখানে কাউকে আমি দেখতে পেলাম না। তাই হরিদাকে জিজ্ঞাসা করলাম, কই গো হরিদা, তুমি যে বললে কেউ একজন এসেছেন? হ্যাঁ, এসেছিলেনই তো এক ভদ্রমহিলা। এক গলা ঘোমটা দিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, আর উনি তো বলছিলেন তোমাদের সাথে কি সব কথা বলতে চান। আরে বাবা হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তিনি এখন গেলেন কোথায়? কি জানি বাবু, কি করে বলবো বলো তো, এইখানেই তো দাঁড়িয়েছিলেন উনি। কথাটা বলার সাথে সাথেই হরিদা সদর দরজার দিকে আঙুল দিয়ে নির্দেশ করতে আমি দেখলাম দরজার সিঁড়ির ধাপিতে একটা সাদা কাগজের চিরকুটের একটা পাথরের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখা। তাই হরিদাকে আর কিছু না বলে আমি নিজেই গিয়ে কাগজটা তুলে নিলাম, আর খুলে দেখতেই দেখলাম তাতে আরেকটা ঠিকানা লেখা রয়েছে, 17/সি কবি নজরুল সরণি, মণিকান্তপুর চকবাজার। আমার বুঝতে অসুবিধা হলো না
গতকাল রাত্রে খুব সম্ভবত এই ভদ্র মহিলাই আমার ঘরে এসে বিস্ফোরণের স্থানের ঠিকানা দিয়ে গিয়েছিলেন। আর তিনি এখন বাড়িতে অনেক লোক সমাগম থাকায় সেই গুপ্ত পথে না এসে সরাসরি সদর দরজা দিয়ে এসে আরেকটি ঠিকানা দিয়ে গেছেন। তার মানে এখানেও কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই ভদ্র মহিলাটি কে? আমি কাগজটা পড়ে সদর দরজার দিকে তাকিয়ে এসব কথা ভাবছিলাম। আর কখন যে ঋষিকেশ আমার পাশে এসে দাঁড়িয়েছে সেটা খেয়াল করিনি। ওর কথা শুনে আমার হুঁশ ফিরল। আর একটা ঠিকানা, তাই তো? কথাটা বলতেই আমি কাগজের টুকরোটা ওর হাতে এগিয়ে দিলাম। ঋষিকেশ বার দুয়েক সেই চিরকুটটা পড়ে আমাকে বলল, তুমি এক্ষুনি অবিনাশবাবুকে ফোন করো, ব্যাপারটা জানিয়ে দাও। আগের বারে আমাদের সঠিক সময় ইনফরমেশন না দেওয়ার কারণে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, এবার আর তা করা ঠিক হবে না। তবে একটা কথা বলো তো, কাল রাতে যখন সেই ভদ্রমহিলাকে তুমি দেখেছিলে তখন তার ভিতরে কোনো বিশেষত তোমার চোখে পড়েছে? কিছু কি এরকম মনে আছে তোমার? তুমি একদম ঠিকই ধরেছ ঋষিকেশ। আমি প্রথমেই হরিতাকে কথাটা জিজ্ঞেস করেছি। দেখো, বিশেষত্ব বলে সেভাবে কিছু না হলেও কালকে রাতের সেই ভদ্রমহিলা আর আজ সকালের এই ভদ্রমহিলা দুজনের ভেতরে একটা মিল আছে। দুজনেই মাথায় লম্বা ঘোমটা দিয়েছিলেন। তার মানে খুব সচেতনভাবেই তিনি তার মুখ ঢেকে রেখেছেন যাতে তাকে কেউ চিনতে না পারে। ঠিক আছে, অসুবিধা নেই। তিনি যেই হন তাকে পর্দার আড়াল থেকে টেনে বের করে আনতেই হবে। ঠিক সেই সময় ঘরে ঢুকে আসে স্বরূপ। কি হয়েছে গো ঋষিকেশদা? কে এসেছিলেন? জানি না স্বরূপ তিনি কে ছিলেন। সুজিত এসে যখন দেখেছে ততক্ষণে তিনি চলে গেছেন। আমি খেয়াল করে দেখলাম ঋষিকেশ একদম সঠিকভাবেই সেই কাগজের চিরকুটটার কথা স্বরূপকে কিছু বলল না। আর কোনো একজন ভদ্রমহিলা এসেছিলেন, আবার চলেও গেছেন। সেটা শুনে স্বরূপ বেশ অবাক হয়ে গেল। আচ্ছা স্বরূপ, একটা কথা বলো তো, তোমার বন্ধু অমল শাঁসমল, তার সঙ্গে কি কারোর কোনো ভালোবাসার সম্পর্ক আছে? মানে তুমি কিছু কি জানো এ ব্যাপারে? দেখো ঋষিকেশদা, স্কুল কলেজে পড়াকালীন অনেক যুবক যুবতীর মধ্যেই এরকম মন দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়, কিন্তু ভবিষ্যতে তার পূর্ণতা পায় না। তার উপর অমল তো সেভাবে রুচি রোজগার কিছুই করে না, তাই ওকে আর কে ভালোবাসবে? হ্যাঁ বলো। কেন রুজি রোজগার ছাড়া ভালোবাসার সম্পর্ক টেকে না বলছো? না, টেকে না এ কথা বলছি না, তবে সে সংখ্যায় বড়ই কম। হাতে গোনা কয়েকটা সম্পর্ক হয়তো ওই শুধু মনের তাগিদে টিকে যায়, কিন্তু বেশিরভাগ সম্পর্কই নষ্ট হয়ে যায় বাস্তব জীবনের কষাঘাতে। আচ্ছা, তুমি কুমুদবাবুর মেয়ের রেখা দেবীকে চেনো? রেখা? হ্যাঁ, কেন চিনব না। রেখা বড় ভালো মেয়ে, আমাদের থেকে বছর তিনেকে ছোট। আসলে একটা ব্যাপার হয়েছে জানো তো, সুলেখা মানে ওই রেখার দিদি, কুমুদবাবুর বড় মেয়েটা আমাদের সঙ্গে একই ক্লাসে পড়তো। আর বলতে কোনো দ্বিধা নেই, পড়াশোনাতে সুলেখা প্রথম থেকেই অত্যন্ত পারদর্শী। আর আমরা বহুবার পড়াশোনার নানা জিনিস বুঝতে ওই সুলেখার কাছে মানে কুমুদবাবুর বাড়িতে যেতাম। আর তখন থেকেই রেখার যে অমলের প্রতি একটা আকর্ষণ আমরা সকলেই অনুভব করেছি। আমরা ওই নিয়ে বন্ধুমহলে অমলকে মাঝে মাঝে রাগাতামও, কিন্তু সেটা ওই কলেজ লেভেল অবধিই ছিল। তারপর কোনোদিনই আর ওদের ব্যাপারে কিছুই শুনিনি। সুলেখা, এই সুলেখা দেবী এখন কোথায় থাকেন? আমি বুঝতে পারলাম ঋষিকেশ কেন এই সুলেখা দেবীর ব্যাপারে জিজ্ঞাসা করছে। আসলে ও নিশ্চিত হতে চাইছে কুমুদ বাবুর বাড়ির দোতলায় আমরা যে ছায়ামূর্তিটিকে দেখেছিলাম তিনি সুলেখা দেবী কিনা। আর তখনই এই ঋষিকেশের কথার উত্তরে স্বরূপ বলল, আর বলো না ঋষিকেশদা, এই সুলেখার জীবনটা না ভারী অদ্ভুত। ওর রেজাল্ট আগাগোড়া খুব ভালো হলেও সেভাবে তার পরিবর্তে জীবনে আর কিছুই করে উঠতে পারেনি। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনাটাই আসল ব্যাপার নয়, ওর ভাগ্য ওকে সাথ দেয়নি। শোনা যায় যে ও যখন কলকাতার হস্টেলে থেকে পড়াশোনা করছে তখন ওর সাথে নাকি কোনো একজন ছেলের কোনো একটা সম্পর্ক তৈরি হয়, আর পরবর্তী সময়ে সেই সম্পর্কটি বাস্তবায়িত না হতে পারলে
সুলেখা ধীরে ধীরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তখনও দীর্ঘদিন মুম্বাইতে গিয়ে থেকেছে চিকিৎসার জন্য। দাদা বাবু, আপনার একটা ফোন এসেছে। বলছে ওই কলকাতা থেকে কোনো এক অবিনাশ বাবু না কে যেন একটা, উনি ফোন করেছেন। সুজিত, তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরো, কলটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি যাবে না? আমি আসছি, স্বরূপের সাথে কথাটা শেষ করি, তুমি আগে গিয়ে ফোনটা ধরো। খেয়াল করে দেখলাম ঋষিকেশের পক্ষে এই মুহূর্তে নিজে গিয়ে ফোনটা রিসিভ করা সম্ভব হলেও ও নিজে থেকে কিছুতেই গেল না। আমাকে পাঠিয়ে দিয়ে ওর স্বরূপের সাথে কথা বলতে লাগলো। আমি আর হরিদা ভিতরের ঘরে চলে এলাম। ফোনে তখনও অবিনাশবাবু অপেক্ষা করে রয়েছেন। তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো, অবিনাশবাবু। হ্যালো, ঋষিকেশ বাবু, একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ফোন করছি। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাকে জানানোর আছে। অবিনাশবাবু, আমি ঋষিকেশ নই, ওর বন্ধু সুজিত বলছি। আপনি আমাকে বলতে পারেন। আসলে ঋষিকেশ ঘরে আছে। বুঝতেই তো পারছেন, বাঙালির 12 মাসে 13 পার্বণ। না না, ঠিক আছে। আসলে কুমুদ বিহারী বাবুর ছেলে নীলকান্তকে জেরা করে একটা খুব অদ্ভুত তথ্য আমাদের হাতে এসেছে। আমি সেটাই ঋষিকেশ বাবুকে জানানোর জন্য ফোন করেছিলাম। যাই হোক, আমি আপনাকে সবটা বলছি। আপনি দয়া করে একটু ওনাকে ব্যাপারটা জানাবেন, আর উনি ফ্রি হলে আমাকে একবার ফোন করতে বলবেন, কেমন? আমাকে অবিনাশবাবু ফোনে যা বললেন শুনে সত্যিই আমার চক্ষু চড়ক গাছ। মিনিট 3 ওনার সাথে কথা বলার পর আবার বৈঠকখানায় বেরিয়ে আসলাম, পুরো ব্যাপারটা ঋষিকেশকে বলার জন্য। তবে এসে আমি বড় অবাক হলাম ওকে দেখতে না পেয়ে। ঘরের সবাই ছিল, শুধু ঋষিকেশ ছাড়া। আমি এসে ওর নাম ধরে ডাকাডাকি করতেই আমাকে স্বরূপ বলল, জামাইবাবু আমার সাথে কথাবার্তা বলে কোথায় যেন একটা বেরোলো। বলল এখনই নাকি আসছে। আমার ধারণা পাড়ার মোড়ে ওই দোকানটায় গেছে কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। যদিও আমার ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হলো না। প্রথমত, ঋষিকেশ অবিনাশবাবুর সাথে ফোনে কথা বলতে গেল না, আমাকে পাঠালো। কিন্তু তারপর অবিনাশবাবু কি বললেন সেটা না শুনেই ও বেরিয়ে গেল। অথচ ও নিজেই বলল অবিনাশবাবুর ফোনটা নাকি ভীষণ গুরুত্বপূর্ণ। কি হয়েছে সুজিতদা? হ্যাঁ, কে ফোন করেছিল? আমি কথাটা এড়িয়ে গেলাম। না, সেরকম কিছু নয়। আসলে ওই সকালের বোম বিস্ফোরণের ব্যাপারে জানার জন্য ফোন করেছিল লালবাজার থেকে। ওরা বোধহয় জানতে পেরেছে কাকতালীয়ভাবে হলেও আমরা এখানে আছি। সত্যি সুজিতদা? হ্যাঁ, তোমাদের কি কোনোভাবেই মুক্তি নেই বলো? আমি হেসে স্বরূপের কথার উত্তর দিতে যাব, ঠিক তখনই ঋষিকেশ বাড়িতে ফিরে আসলো। তবে খেয়াল করে দেখলাম ওর পাঞ্জাবির পকেটে একটা বড় সড়ো কোনো মোড়া খামের মতো কিছু রয়েছে। আমার দিকে তাকিয়ে ঋষিকেশ জিজ্ঞেস করল, সুজিত, তোমার সাথে অবিনাশবাবুর কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি সেটা তোমাকে বলার জন্যই তো এসে দেখলাম তুমি বেরিয়ে গেছো। ঠিক আছে, চলো এবার আমাদের একবার বেরোতে হবে। আর আমি বেরিয়ে যেতে যেতে তোমার কথা শুনছি, আর আমারও তোমাকে বেশ কিছু জিনিস দেখানোর আছে। এ বাবা, সে আবার বললে হয় নাকি? দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর তুমি বলছো যে এখন তুমি বেরোবে। মা শুনলে কিন্তু খুব রাগ করবেন। দেখো স্বরূপ, আমি আমার স্বাভাবিক স্বাধীনচেতা স্বভাবের বিরুদ্ধে গিয়ে এখনো পর্যন্ত যতটা জামাই ষষ্ঠী উদযাপন করেছি সেটাই ঢের। আর এরপরেও যদি এখানে বসে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে জানবে আমাদের দায়িত্ব থেকে বহু অংশে পিছিয়ে পড়েছি। আর তাই এখানে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার দিদি রইল, আর আশা করি পদ্মাবতী তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবে। কি পদ্মা, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। আর স্বরূপ, এবার আর তোর জামাইবাবুকে আটকাস না। কাল রাতে ও আমায় যতদূর বলেছে তাতে অবিনাশবাবুর ফোন আসার পর ওদের সত্যি বেরোতে হবে। ওদের এবার ওদের কাজ করতে দে। সে আবার কি কথা দিদি? এতদিন পর জামাইবাবু একটা বিশেষ দিনে আমাদের বাড়িতে এলেন, আর দুপুরে একটু ভাত খাবেন না? আমি তো বলছি স্বরূপ, ওর এই মণিকান্তপুরে আসার অনেক বড় একটা কারণ আছে। ওকে আর আটকাস না। শুধু শুধু ওদের দেরি হলে হয়তো আরো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে।
দেখলাম স্বরূপ আবারও কিছু একটা বলতে গেলেও ওর স্ত্রী স্বর্ণালী ওকে বাধা দেয় আর বলে ওঠে, আমি জানি ঋষিকেশদা আপনাদের কাজের গুরুত্ব কতটা থাকে, তাই আমরা আপনার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। আপনারা আপনাদের কাজে যান আর অবশ্যই সফল হয়ে আসুন। আর খাওয়া দাওয়া সেটা তো অন্য যে কোনো দিন করা যেতেই পারে। ধন্যবাদ স্বর্ণালী, যদি সম্ভব হয় তাহলে রাতের মধ্যে আমরা আবার ফিরে আসব, আর তখনই না হয় খাওয়া দাওয়া করা যাবে। স্বরূপের একটু রাগ হচ্ছে বুঝতে পারছি, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। আর পদ্মা তো রইলই। মিনিট খানেকের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের শ্বশুর বাড়ি থেকে। বেরিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার পকেটে ওটা কি? এই যাবতীয় কেসটার সব থেকে মূল্যবান যে ডকুমেন্ট তার জেরক্স কপি। অমল শাসমলের সংগ্রহ করা সমবায় ব্যাংকের বিরুদ্ধে মূল ফাইলের কপি। ফাইলটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল ওই নদীর তীরের বাড়িতে পুড়িয়ে ফেলে। কিন্তু ফাইলটার জেরক্স কপি তুমি পেলে কি করে? বড় বোকা বোকা প্রশ্ন হয়ে গেল না সুজিত এটা? কি করে আবার? অরিজিনাল ফাইল থেকে এক কপি জেরক্স করে নিয়ে। আরে সে কথা বলিনি, তুমি অরিজিনাল ফাইলটাই বা পেলে কোথায়? হ্যাঁ, সে একটা গল্প আছে। দেখো, আমার মনে হয়েছিল কুমুদবাবু যখন এই ফাইলটা দেখিয়ে বলাই দাসের কাছে গিয়েছিলেন ওনাকে ব্ল্যাকমেল করতে, তখন নিশ্চিতভাবেই উনি আসল ফাইল নিয়ে যাননি। কারণ তাহলে বলাই দাস ওনার থেকে আসল ফাইলটা ওনার লোকজন দিয়ে ছিনিয়ে নিতে পারত। এতটা কাঁচা কাজ কুমুদবাবু করবেন না। আর দ্বিতীয়ত, উনি এই ফাইল থেকেই কিছু পাতা জেরক্স করে কলকাতায় ওনার ছেলে নীলকান্ত আর ওনার ছাত্র অখিলেশ বাবুকে পাঠিয়েছিলেন। তার মানে সব দিক থেকে যেটা সম্ভাবনা তৈরি হলো, অরিজিনাল ফাইলটা নিশ্চয়ই কোথাও লুকানো আছে। যা কিছু কাগজ চালাচালি হয়েছে সবটাই জেরক্স। তাই আমি এক্ষেত্রে লোকাল থানার ওসি দীনবন্ধু বাবুর শরণাপন্ন হই। উনি আমায় খোঁজ এনে দেয় কুমুদবাবুর অফিসে যে ছেলেটা কাজ করে তার নাম বরুণ হালদার। সেই ছেলেটাকে দীনবন্ধুবাবু খানিকটা ধাঁতানি দিতে সে অফিস থেকে আসল ফাইলটা বের করে জেরক্স করে আমায় দিয়ে গেছে। তাহলে বলছো আসল ফাইলটা এখন তোমার হাতে? না, সেটা আমার হাতে নেই। সেটা আমি দীনবন্ধুবাবুকে বলে থানার লকারে রেখে দিয়েছি। ভাবতে পারছো অমল শাসমল কি একখানা ইম্পর্টেন্ট ডকুমেন্ট তৈরি করে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, এবার তুমি বলো অবিনাশবাবু ফোন করে কি বললেন তোমাকে? হ্যাঁ, অবিনাশবাবু যা বললেন সেটা তো সাংঘাতিক। উনি বলছেন নীলকান্তর সঙ্গে নাকি আন্তর্জাতিক চোরাচালান চক্রের প্রত্যক্ষ প্রমাণের সন্ধান পাওয়া গেছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এই সমস্ত চোরাচালানের কাজ কারবার করা হতো। নীলকান্ত কাজ করতো এখানকার লোকাল এজেন্ট হিসেবে, আর ওকে সাহায্য করতো ওর বাবা কুমুদবাবু। তবে অবিনাশবাবু একটা কথা বললেন যেটা ঠিক আমার মাথায় ঢুকলো না। কি কথা? উনি বললেন এই সব কিছুর মাথা এতটাই বড় ঘাঁটি যাকে নাগালের মধ্যে পাওয়া নাকি খুব কঠিন। আর হ্যাঁ, উনি তোমাকে ফোন করতে বলেছিলেন তোমাকে নাকি কোনো বিশেষ কারণে দরকার আছে। ঠিক আছে, চলো থানায় পৌঁছে আমি অবিনাশবাবুকে ফোন করছি, আর তুমি আমাকে এখন তোমার সেই শুভাকাঙ্ক্ষী পর্দানসীন ভদ্রমহিলা যে ঠিকানাটা দিয়ে গেছেন সেটা বের করে দাও। আমাদের এখন সেখানে যেতে হবে। আমাদের সেখানে যাওয়াটা কি ঠিক হবে ঋষিকেশ? তুমি তো বলেছিলে সকালের বোম ব্লাস্টের খবরটা আর আমাদের সেখানে ডেকে নিয়ে যাওয়াটা আমাদের খুন করারও পরিকল্পনা হতে পারে। তাহলে যদি ধরো আবারও সেটা হয়? তার মানে আবার কোথাও বোম বিস্ফোরণ হতে চলেছে বলছো? না, ঠিক তা বলছি না। তবে সকালের কথা মাথায় রেখে একেবারে সম্ভাবনা উড়িয়েও দিচ্ছি না। মনে আছে তুমি বলেছিলে এটা আমাদের হত্যা করার একটা ছকও হতে পারে। তুমি কি মরে যেতে ভয় পাও সুজিত? আমি আর ঋষিকেশের এই কথার কোনো উত্তর করলাম না। প্রশ্নটা মরতে ভয় পাওয়া বা না পাওয়ার নয়, প্রশ্নটা অন্য। কোথাও বিপদের সম্ভাবনা আছে জেনেও আগ বাড়িয়ে সেখানে গিয়ে হাজির হওয়ার। তবে বুঝলাম এ কথা ঋষিকেশকে বলে কোনো লাভ নেই। জীবনকে বাজি রেখে বহুবার ওকে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে আমি আগেও দেখেছি, তাই আমি জানতাম ও কি বলবে। তাই নিজে কিছু না বলে ওর কথাই শুনবো ঠিক করলাম। তবে ঋষিকেশ যেটা বলল সেটা শুনে ওর প্রতি আমার ধারণাটা
কেমন যেন অন্যরকম হয়ে গেল। তবে আমি ভয় পাই, জানো তো, আমি ভীষণ ভয় পাই মরে যেতে। কোথাও যেন আমার মনে হয় আমাদের মনে এই মরে যাওয়ার ভয়টা আছে বলেই বুঝতে পারি যে আমরা এখনো বেঁচে আছি। আচ্ছা, তার মানে তুমি বলছো এই সব মহাপুরুষ যারা জীবন মৃত্যুর অনেক ওপরে উঠে যেতে পেরেছিলেন তারা সঠিক নন? এ কথা কখন বললাম সুজিত? অবশ্যই তারা সঠিক, 200% সঠিক, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তুমি হয়তো জানো না এই মুহূর্তে কোনো বন্দুকের গুলিতে আমার নাম লেখা হয়ে গেছে কিনা। আচ্ছা ঋষিকেশ, একটা কথা বলবে? আমি তোমার সাথে এর আগে এত কেস দেখেছি, প্রতিবারই দেখেছি তুমি কখনো মনোবল না হারিয়ে লড়াই করেছো, কিন্তু এই প্রথমবার দেখছি তুমি যেন একটু মানসিকভাবে পিছিয়ে বলে মনে হচ্ছে। এটা কেন ভাই? তোমাকে তো কোনোদিন এভাবে কথা বলতে শুনিনি। কি হয়েছে? না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এখনো পর্যন্ত আমার যা অনুমান তাতে এবার আমাদের প্রতিপক্ষ একেবারেই আলাদা। এর আগে আমরা যত দুষ্কৃতীদের সামনাসামনি হয়েছি তার সব ক্ষেত্রেই কলকাতা পুলিশের সহযোগিতা আমরা পেয়েছি, কিন্তু এইবার আমরা সেই সহযোগিতা হয়তো আর পাবো না। আমাদের প্রতিপক্ষ এতটাই শক্তিশালী, সে তার প্রভাব খাটিয়ে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করবেই, আর সে চেষ্টা শুরু করে দিয়েছে বা করতে বাধ্য হচ্ছে। তুমি কার কথা বলছো? তোমার কুমুদবাবুর কথা মনে আছে? তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। অমলের জামাইবাবু অখিলেশ কুমুদ বাবুর ছাত্র, আর উনি অখিলেশ বাবুকে একটা কপি পাঠিয়েছিলেন যাতে করে অখিলেশ বাবু পুলিশের তদন্তটা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু এখন মনে হচ্ছে অখিলেশ বাবু তদন্তটা সঠিক পথে নিয়ে যাবেন নাকি তার প্রভাব খাটিয়ে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করবেন সেটা আমরা নিশ্চিত নই। তুমি একদম ঠিক বলেছ। নীলকান্তবাবু অ্যারেস্ট হওয়ার পর অখিলেশ বাবুর পক্ষে সেটা করাই কি উচিত হবে না? হ্যাঁ। আচ্ছা ঋষিকেশ, একটা কথা বলো তো, আমরা যে গতকাল ঠিক করেছিলাম ব্যাংকের চেয়ারম্যান নিশিকান্ত বাবুর সাথে একবার দেখা করব, সেটার কি হলো? বিশেষ করে বলাই বাবুর অবর্তমানে ওই সমবায় ব্যাংকের মূল দায়িত্ব তো ওনাকেই নিতে হবে, তাই না? নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, তাই না? একজন অদৃশ্য মানুষ যিনি এই ব্যাংকের চেয়ারম্যান, অথচ কেউ কোনোদিন তাকে চোখে দেখেনি। বলাই দাস ওনার হয়ে ব্যাংকের সমস্ত কাজ করেন, আর উনি রয়ে যান সবার পেছনে পর্দার আড়ালে। আচ্ছা সুজিত, একটা কথা বলো তো, এই নিশিকান্ত বাবুর নাম তুমি যে খবরের কাগজে দেখেছিলে আর এই ফাইলে যে নাম লেখা হয়েছে তার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? আমি ফাইলটা উল্টে পাল্টে দেখতে লাগলাম। তখনই আমার পাশ থেকে ঋষিকেশ বলে উঠল, আচ্ছা সুজিত, নিশিকান্ত বানানে দন্তেন্ন অন্তস্থ হয় রফলা ই নাকি দীর্ঘই, কোনটা বলো তো? দন্তন্বয় রস্যই। এবার ভালো করে খেয়াল করে দেখো তো, এই রিপোর্টের বেশ কয়েকটা জায়গায় নিশিকান্ত বাবুর নামের কি বানান লেখা আছে? আমি পাতা উল্টিয়ে দেখলাম ঋষিকেশের কথাই সঠিক। বানান ভুল করে নিশিকান্তের বানানে দীর্ঘইয়ের ব্যবহার করা হয়েছে। তাই আমি বললাম, না না, এটা তো নিশিকান্তর ভুল বানান। আচ্ছা এবার বলো তো, নীলকান্ত বানানে দন্তেন্নয় অন্তস্থ ই না দীর্ঘই? আমার কাছে ঋষিকেশের কথাটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার মানে আসলে এই নামটা লেখা হয়েছে নীলকান্ত, পরে সেই নামটা পরিবর্তন করে লেখা হয়েছে নিশিকান্ত। শুধুমাত্র দন্তন্বয় রস্যই এবং দীর্ঘইর ব্যাপারটা কেউ গুলিয়ে ফেলেছে, মাত্র কয়েকটা জায়গায়। তার মানে বুঝতে পারছো ভাইয়া, নিশিকান্ত বলে কোনো মানুষ পৃথিবীতে নেই যিনি এই ব্যাংকের চেয়ারম্যান পোস্টে বসে আছেন। আসলে সেই পোস্টে বসে আছে নীলকান্তই, আর এই নীলকান্তরই অঙ্গুলি হেলনে কাজ করত বলাই দাস। আর খুব সম্ভবত আমরা বলাই দাসের কাছে পৌঁছে গেছি এটা জানতে পারার পরেই বলাই দাসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে সে কোনোভাবেই আমাদের হাতে এসে না পড়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে এই সমবায় ব্যাংকের ব্যাপারটাও পুরো সাজানো? এটাও নীলকান্ত বাবুরই একটা পরিকল্পনা, যেটা ওনার হয়ে দেখভাল করতেন বলাই দাস? একেবারে সঠিক বলেছ। আর এখন আমাদের পৌঁছতে হবে তোমার কাছে, সেই তোমার শুভাকাঙ্ক্ষীর দিয়ে যাওয়া ঠিকানায়। আমার ধারণা তার আমাদের অনেক কিছু বলার আছে,
আর সেই কারণেই তিনি বারবার করে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আরে আমার সাথে আবার কি? বলো তোমার সাথে। আসল মগজাস্ত্র তো তোমার, আমি তো নিছক একজন সহকারী মাত্র। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সাথে সাথে এটাও বুঝতে হবে যে তুমি এখনো অবিবাহিত, তাই তোমার সামনে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আমি যে সে রসে বঞ্চিত ভায়া, সে কবর বোধ হয় ভদ্রমহিলার অজানা নয়। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ঋষিকেশ। বাড়াবাড়ি? সত্যি গো সুজিত, এই কেসটা একটু বাড়াবাড়ি রকমেরই ঘোরালো। কেউ একজন আছেন যিনি কোনোভাবে তোমার বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে তিনি হয় আমাদের শত্রু, ডেকে নিয়ে গিয়ে আমাদের খুন করতে চান, আর না হলে আমাদের বন্ধু, আমাদের এমন কোনো তথ্য দিতে চান যাতে হয়তো এই কেসের দিশাটাই সম্পূর্ণ বদলে যাবে। এই ভদ্রমহিলা কে হতে পারে বলে তোমার মনে হয়? সুলেখা দেবী? দেখো, কুমুদ বিহারী বাবুর বাড়ির দোতলায় যে ভদ্রমহিলার উপস্থিতি আমার স্বাভাবিক বলে মনে হয়নি, কিন্তু এখনো পর্যন্ত সেই ঘোমটা ঢাকা মহিলাকে যেহেতু আমি নিজে চোখে দেখিনি, তাই এখনো কিচ্ছু বলতে পারছি না যতক্ষণ না তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তবে আমার মন বলছে সেই ভদ্রমহিলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে চলেছে খুব শীঘ্রই। আচ্ছা, বুঝতে পারলাম। আমাকে একটা কথা বলো, এখন আমরা আসার সময় লোকাল থানার অফিসার দীনবন্ধু বাবুর সাহায্য নিলাম না কেন? উনি তো একটা গাড়ি ব্যবস্থা করে দিলে আমাদের এখানে পৌঁছতে সুবিধা হতো, তাই না? আমি এই মুহূর্তে অবিনাশ বাবু ছাড়া আর কারোর ওপরেই ভরসা করতে পারছি না সুজিত। অখিলেশ বাবু যদি তার প্রভাব খাটিয়ে আমাদের এই তদন্তের পথ থেকে সরিয়ে দিতে চান, তবে দীনবন্ধু বাবু যে তার হয়ে কাজ করবেন না সেটা আমি নিশ্চিত নই। আর তাই আমি চাইছি সেই ভদ্রমহিলার সাথে শুধুমাত্র আমরা নিজেরা দেখা করব, আর তারপর যদি কোনো প্রয়োজন পড়ে তখন সরাসরি অবিনাশ বাবুর সাথে যোগাযোগ করব। বুঝতে পেরেছ? আমি সত্যি এবার বুঝতে পারলাম এই চক্রটার জাল কত দূর অবধি বিছানো। আর ঋষিকেশের সন্দেহ যে একেবারে অমূলক নয় সেটাও বুঝলাম। তাই আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম ওর পাশে পাশে। সেই ভদ্রমহিলার দিয়ে যাওয়া ঠিকানায় পৌঁছতে আমাদের আর মিনিট দুয়েক পথ বাকি। বাড়ির নম্বর মিলিয়ে আমরা দেখলাম ওনার দিয়ে যাওয়া ঠিকানাটা আসলে একটা একতলা হলুদ রঙের ছোট্ট বাড়ি। ভেতরে কিছু মানুষ আছে বলেই মনে হলো। আর দরজায় কড়া নাড়তেই আমরা অবাক হয়ে গেলাম যখন ভেতর থেকে যে গলাটা পেলাম সেটা বড় পরিচিত। আসছি। তার মানে সেই ভদ্রমহিলা আমাদেরকে অমল শাসমলের বাড়িতে টেনে এনেছেন। মনের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি অমলবাবুর বাড়িতে আজ আবার কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে? ঠিক যেভাবে কাল সন্ধ্যায় ওনার ওপরে আততায়ী আক্রমণ হয়েছে। ওদিকে অমলবাবু বাড়ি থেকে বের হয়ে এসে আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আরে স্যার, আপনারা আসুন আসুন। আপনারা আবার কষ্ট করে আমার গরিবের বাড়িতে আসতে গেলেন কেন? স্বরূপকে একবার বললেই হতো, আমি আপনাদের ওখানে চলে যেতাম। তবে এসেই যখন পড়েছেন তখন খুব ভালোই হয়েছে। আপনারা ঘরে আসুন। আমি ঋষিকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম ও খুব গভীরভাবে মাটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। এদিকে আমারও ব্যাপারটা বেশ খটকা লাগছিল। সেই ভদ্রমহিলা আমাদের আজ অমলবাবুর বাড়ির ঠিকানা দিয়ে নিয়ে আসলেন কেন? উনি আসলে কি বলতে চাইছেন? এটা কিসের ইঙ্গিত? আরে না না অমলবাবু, আপনি একদম ব্যস্ত হবেন না। আমরা শুধুমাত্র ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম। তারপর ভাবলাম যখন আপনার পাড়াতে এসেছি তখন আপনার সঙ্গে একবার দেখা করে যাই। আপনার এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। আর তাছাড়া আপনার বাড়িতে আপনিও ব্যস্ত থাকবেন, আর জামাই ষষ্ঠী বলে কথা। না না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের এই গরিবের বাড়িতে আর কে আসবে বলুন? আসার মধ্যে দিদি জামাইবাবু, কিন্তু তারা এবার আর আসেনি। জামাইবাবুর নাকি খুব একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। আসলে জানান তো স্যার, আমি বুঝি আমরা তো আর 5টা বাড়ির মতো বড় করে সব কিছু আয়োজন করতে পারি না, তাই জামাইবাবুর আর আসতে ইচ্ছা হয় না। আমি খেয়াল করে দেখলাম অমলের মনে ওর জামাইবাবুর ওদের বাড়িতে না আসার ব্যাপারে একটা যেন জমাট হতাশা রয়েছে। আচ্ছা অমলবাবু, আপনার জামাইবাবু শেষ কবে জামাই ষষ্ঠী করতে এসেছিলেন? কবে আবার? এই তো গত বছরও এসেছিলেন। প্রতি বছরই আসতেন, শুধু এবার আর এলেন না। আচ্ছা, তাহলে ওনার কোথাও হয়তো বিশেষ কোনো কাজ পড়ে গেছে।
যাই হোক, আপনি আর মন খারাপ করবেন না। পরে একদিন ওনাকে নিমন্ত্রণ করে ভালো মন্দ করে খাওয়া দাওয়া করাবেন। হ্যাঁ, সেই রকমই ইচ্ছা আছে। আচ্ছা স্যার, একটা কথা আমাকে বলুন, আপনি আমার সেই ফাইলটার ব্যাপারে কিছু উদ্ধার করতে পারলেন? মানে কুমুদবাবু যদি ওই ফাইলটা আমাকে না দেন, তবে আমার এতদিনের খাটাখাটনি সবটাই জ্বলে যাবে। আমার বেশ অবাক লাগলো এটা ভেবে যে অমলবাবু সেই ফাইলটা নিয়ে কত কাণ্ডই না এ যাবৎ ঘটে গেছে, অথচ উনি সে ব্যাপারে কিছুই জানেন না। নাকি পুরোটাই এই লোকটার ভালো সাজার অভিনয়? আর স্যার, গতকাল সন্ধ্যায় আমার ওপর যে আক্রমণটা হয়েছিল এ ব্যাপারে কিছু খোঁজ খবর পেলেন? খোঁজ খবর বলতে আমি তো চেষ্টা করছি অমলবাবু, কিছু ব্যবস্থা করতে পারলে নিশ্চয়ই জানাবো। তবে একটা কথা আপনাকে জানিয়ে রেখে যাই, ফাইলে যে নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ আপনি করেছেন, সেই মানুষটিকে আপনি কোনোদিন চাক্ষুষ দেখেছেন? না, তবে ব্যাংকের সমস্ত কাগজপত্রে ওনারই সই থাকে। তবে কাজকর্ম সামলানোর ক্ষেত্রে আমরা বলাইবাবুকেই দেখেছি। তবে একটা দুঃখের ঘটনা হচ্ছে যে আজ একদম সকালে বলাইবাবু খুন হয়েছেন ওনার নিজের বাড়িতে। আপনারা সে ব্যাপারে কিছু শুনেছেন? কই না তো, কখন হয়েছে সে সমস্ত ব্যাপার? আমরা তো কিছু জানি না। আসলে জামাই ষষ্ঠীর নানা উপাচারে বাড়িতেই সময় কেটে গেছে আসলে। হ্যাঁ স্যার, সত্যি কথা। ওনার বাড়িতে সে সময় পুলিশ নাকি গিয়েছিল ওনাকে জিজ্ঞাসাবাদ করবে বলে, ওই নদীর চরের বিস্ফোরণের ব্যাপারে। আসলেও নদীর চরের ঘরগুলো সবই বলাই দাসের নামে, সেই কারণেই হয়তো। হ্যাঁ, হতে পারে, মানে আমি অনুমান করতে পারছি। আচ্ছা, বলাইবাবু কিভাবে খুন হয়েছেন জানেন? হ্যাঁ স্যার, ওনাকে গুলি করা হয়েছে বলে তো শুনেছি। উনি সে সময় ওনার বাড়িতে দোতলায় ছিলেন, তখনই বাইরে থেকে কোথাও থেকে ওনার মাথায় সরাসরি গুলি করা হয়েছে। কি সাংঘাতিক বলুন তো স্যার। বেশ অবাক করা ব্যাপার মনে হচ্ছে। গতকাল আপনার ওপরে হামলা হলো, আর আজ বলাইবাবুর ওপরে প্রাণঘাতী আক্রমণ। আচ্ছা, দুটো ব্যাপার যদি একসাথে মিলিয়ে দেখি তাহলে একটা প্রশ্ন থেকে যায়, আপনি গতকালকে আপনার আততায়ীকে কোনোভাবে দেখতে পেয়েছিলেন কি? না স্যার, সেভাবে দেখতে পাইনি। উনি ওনার মাথা থেকে পা পর্যন্ত চাদরে ঢেকেছিলেন, তাই বোঝার উপায় ছিল না। আমার একদম কাছাকাছি এসে যাওয়ার পর হঠাৎ করে মনে হয় চাদর থেকে হাতটা বের করে আমার ওপর গুলি চালান। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, উনি যখন ওনার হাত চাদর থেকে বের করেছিলেন তখন ওনার হাতের কোনো কিছুতে সেই চাদরটায় আটকে গিয়েছিল। সামান্য হাতটা ঝটকা মেরে চাদর থেকে হাতটা সরিয়ে নিয়ে উনি আমার ওপর বন্দুক তাক করেন। হাতে কোনো কিছুতে চাদর আটকে গিয়েছিল কিরকম? দেখুন স্যার, স্ত্রীলোক না হয় ভাবতাম হাতের ছুরিতে আটকে গিয়েছিল, কিন্তু পুরুষ মানুষ হলে ধরে নিতে হবে তার হাতের বালায় চাদরটা আটকে গিয়েছিল। কেন পুরুষ মানুষই ধরে নিতে হবে কেন? কোনো মহিলা আপনার ওপরে বন্দুক নিয়ে আক্রমণ করতে পারেন না বলছেন? অমলবাবুর মুখ দেখে মনে হলো উনি ঋষিকেশের কথাটা শুনে বেশ ঘাবড়ে গেছেন। না মানে কোনো মহিলা আমাকে আক্রমণ করবে কেন অমলবাবু? কোনো মহিলা আপনার ওপরে কোনো রাগ থাকতে পারে না? কথাটা শুনে অমলবাবুর চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করলাম। বেশ বুঝতে পারলাম কোনো মহিলা আততায়ীর সম্ভাবনার কথা ভেবে উনি যেন একটু বেশি ভীত হয়ে পড়লেন। সীমান্ত পার থেকে খবর এসেছে, ওখানে আমাদের চর পুলিশের হাতে ধরা পড়ে গেছে। মণিকান্তপুরের ব্যাংকের আমাদের সব কটা অ্যাকাউন্ট ওরা ফ্রিজ করে দিয়েছে। যদি এক্ষুনি কিছু ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের পরের অস্ত্রের কনসাইনমেন্ট কিন্তু টাকার জন্য আটকে যাবে। ওই সব নিয়ে তুমি এত কিছু ভেবো না, ওখানে আমাদের এজেন্ট সব জায়গায় ছাড়া আছে। আমি এক্ষুনি সেই হারামিটার সাথে কথা বলছি, ওই সব ব্যবস্থা করবে। প্রতি মাসে মাসে এই জন্যই আমরা ওকে কতগুলো করে টাকা দিই। না বস না, এবারে সব কিছু সামলানো এত সহজ হবে না। আমাদের কাছে খবর আছে ওখানকার পুলিশ আমাদের এজেন্টকে নজরে রেখেছে, আর সেই পুলিশ অফিসারটা গ্রেফতার হয়েছে। রাস্কেল একটা, এতগুলো করে টাকা হাত পেতে নেওয়ার সময় মনে থাকে না? এরা নিজের দেশের সাথে তো বিশ্বাসঘাতকতা করছেই, উল্টে আমাদের চোখেও বিশ্বাস ধরে রাখতে পারছে না। বস, তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? তুমি একটা কাজ করো, তুমি আমাদের 10 জন আর্ম কমান্ডোকে
বর্ডার পার করে মণিকান্তপুর পাঠিয়ে দাও। ওরা ওখানেই গা ঢাকা দিয়ে থাকবে, আর ওখানে আমাদের যেসব সাপ্লাই চেন আছে তাদেরকে পুরো সাহায্য করবে ওরা। আর মনে রেখো, ওদের ওখানে কোনো রকম অ্যাকশন দরকার হলে ওরা যেন হেজিটেট না করে। দরকার পড়লে লাশের স্তূপ লাগিয়ে দিতে ওরা যেন দুবার না ভাবে। মুনাফকে বলবে এটাই আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন। ভারতীয়রা অনেক দিন লাশের স্তূপ দেখেনি, এবার ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। মনে রেখো সিকান্দার, যদি কোনো ক্ষেত্রে দরকার পড়ে রক্তের বন্যা বইয়ে দিয়েও এই কনসাইনমেন্ট ওখানে পৌঁছতেই হবে। পেমেন্ট হয়ে গেছে, না হলে ম্যাডামজি আমাদের কাউকে ছাড়বেন না। আমাদেরকে মেরে টুকরো টুকরো করে ওনার পোষা কুকুরকে খাইয়ে দেবেন। কেউ কিন্তু আমাদের বাঁচাতে পারবে না। তাই আবারও তোমাকে আমি সাবধান করছি, ম্যাডামজির আদেশের পালনে একটুও কিন্তু ভুল করো না। আজ রাতে অস্ত্রের কনসাইনমেন্ট না এসে পৌঁছলে আমরা কিন্তু সকলে মারা পড়ব। বস, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ রাতে অর্ডার মতো অস্ত্র পৌঁছে যাবে। আর আমি একবার কলকাতায় আমাদের এজেন্টের সাথে কথা বলছি। আজ ওই কুকুরটা নিচে দাঁড়িয়ে কনসাইনমেন্ট বর্ডার পার করবে, আমি ওর বউকে উঠিয়ে নিয়ে আসছি। আর তাহলেই ও আমাদের কথা মতো কাজ করতে বাধ্য হবে। তোমার যাকে যা খুশি করতে ইচ্ছা হয় তাই তুমি করতে পারো, শুধু মনে রেখো কনসাইনমেন্ট যেন সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যায়, এর যেন কোনো অন্যথা না হয়। ওকে বস, তাই হবে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক মতো হয়ে যাবে। আমি এখনই কলকাতায় আমাদের এজেন্টের সাথে কথা বলে সব ব্যবস্থা করে ফেলছি। হ্যাঁ অবিনাশবাবু বলুন। আপনার সঙ্গে যখন সুজিতের কথা হয়েছিল তখন আপনি আমাকে ফোন করতে বলেছিলেন। কি ব্যাপার, কিছু সমস্যা হয়েছে? না, ঠিক সমস্যা নয় স্যার। আসলে আমরা এখানে অখিলেশ বাবুর ওপরে নজর রেখেছিলাম। ওনার ফোন কল ট্যাপ করা হয়েছিল একটু আগে, মানে ধরুন ওই মিনিট 15 হবে। ওনার কাছে একটা ফোন আসে, আর কিছু সাংকেতিক ভাষায় কথা হয় ওনাদের মধ্যে। আর তারপরই অখিলেশ বাবু ওনার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আমাদের পুলিশের তরফ থেকে ওনাকে ফলো করছে, আর ওরা এখন মণিকান্তপুরের দিকেই এগোচ্ছে হাইওয়ে ধরে। তাই আমার মনে হলো ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখি। ঠিক আছে অবিনাশবাবু, আর আমি জানি উনি আজ মণিকান্তপুরে আসবেন। সুজিত খুব সম্ভবত আপনাকে সেই রহস্যময়ী নারীর কথা বলেছে, যিনি আজ সুজিতকে যে ঠিকানাটা দিয়ে গেছেন সেটা আসলে অমল শাসমলের বাড়ির ঠিকানা। আমরা সেখানে এসে দেখেছি। এখানে আপাতত কোনো সমস্যা নেই, তবে আমার বিশ্বাস এখানে আজ কিছু একটা হতে চলেছে। আর সেই খবরটা থাকার কারণেই সেই অজ্ঞাত পরিচয় ভদ্র মহিলা সুজিতকে এখানে আসতে বলেছেন। ঠিক আছে, আমি এক্ষুনি পুরো ফোর্স নিয়ে আসছি। আর স্যার, আর একটা কথা আপনাকে বলার ছিল। মণিকান্তপুর সমবায় ব্যাংকের ব্যাংক ডিটেলস আমরা চেক করে দেখেছি। বিগত 3 দিন আগে ব্যাংকের অ্যাকাউন্টে জনৈক রক্তিম সেন নামে একজন ভদ্রলোক 5 কোটি টাকা জমা করেছেন। এনার ঠিকানা কিন্তু সীমান্ত ওপারে। এখন সীমান্তের ওপার থেকে কেউ সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে কেন 5 কোটি টাকা জমা করবেন, সেটাই সব থেকে বড় রহস্য। নীলকান্তবাবু ওনার জেরার সময় বলেছেন আজকে একটা অস্ত্রের কনসাইনমেন্ট সীমান্ত পার করে ওপারে যাওয়ার কথা। এই টাকা খুব সম্ভবত সেই অস্ত্রের কনসাইনমেন্টের জন্যই দেওয়া হয়েছে। আর নিজে দাঁড়িয়ে থেকে সেই অস্ত্রের পাহাড়টাকে সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্যই অখিলেশ বাবু নিজে এখানে আসছেন। কারণ কুমুদবাবু এবং নীলকান্তবাবুর ধরা পড়ে যাওয়ার পর উনি কোনো রকমের ঝুঁকি নিতে চান না। আচ্ছা ঋষিকেশ, তার মানে অমলবাবু ব্যাংকের আর্থিক তছরূপের যে কথাটা বলেছেন সেটা সত্যি? ওই ব্যাংকের মাধ্যমে এই সমস্ত চোরাচালানের টাকা পয়সা আদান প্রদান করা হয়, তাই তো? বুঝলে ভাই সুজিত, পৃথিবীতে মিথ্যে আর অসম্পূর্ণ সত্যি দুটো কিন্তু এক জিনিস নয়। মানে এটা তুমি কি বলছো?
দেখো, অমলবাবু এই চোরা চালানের অস্ত্র কারবারের টাকা পয়সার কথা জানতেন না, নতুবা উনি জেনেও ওনার এই রিপোর্টে সে কথা লেখেননি। উনি যা লিখেছেন সেগুলোও নিঃসন্দেহে আর্থিক তছরূপ, কিন্তু সেগুলো এই চোরাচালানের টাকা পয়সার আদান প্রদানের ব্যাপারে নয়। উনি লিখেছেন কিভাবে এখান থেকে মানুষের অর্থনৈতিক লোন পাইয়ে দেওয়া হতো, তাদের কাছে বকেয়া টাকা কিভাবে মুকুব করে দেওয়া হতো, এইসব, যেগুলো অপরাধ হলেও গুরুত্বের বিচারে এই চোরাচালানের লেনদেনের থেকে অনেকাংশে কম। অমলবাবু তো বলেছিলেন উনি ওই সমবায় ব্যাংকের সমস্ত লেনদেনের হিসাব পরীক্ষা করেই নাকি ওনার রিপোর্ট তৈরি করেছেন, অথচ উনি এই বিশাল পরিমাণের আর্থিক লেনদেনের কোনো হিসাব দেখতে পেলেন না। ব্যাপারটা কিন্তু ভারী অস্বাভাবিক। কোনো কিছুই অস্বাভাবিক নয় বন্ধু। যেমন একজন শার্প শুটার মাত্র 3 ফুট দূর থেকে তার শিকারীকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, তার হাতে চুরিতে গায়েব চাদর জড়িয়ে যেতে পারে, ঠিক সেই রকম ভাবেই অমলবাবু যখন আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা করেছেন তখন হাজার হাজার টাকার লেনদেন তার চোখে পড়লেও কোটি কোটি টাকার লেনদেন তার চোখ এড়িয়ে যেতে পারে। আসলে সবটাই হচ্ছে তিনি কি দেখাতে চাইছেন তার উপর নির্ভর করছে। তাহলে ভেবে দেখো এই অমলবাবু বলে লোকটা কতটা ধুরন্ধর। সে সবই তো ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমাদের আগে জানতে হবে, অমলবাবুর হঠাৎ করে এভাবে উপযাজক হয়ে ব্যাংকের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার কারণটা কি? এটা কি শুধুমাত্র জনসেবা, নাকি সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা মানসিক চাপ, নাকি সম্পূর্ণ অন্য কিছু? দেখো, আমি তোমাকে বলতে পারি অমলবাবু হয়তো প্রাথমিকভাবে কিছু ভালো ভেবেই করতে চেয়েছিলেন, কিন্তু তারপরে যা কাজ দেখতে পাচ্ছি তাতে আমার কিন্তু মনে হয় না শুধুমাত্র সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্যই কেউ এভাবে অর্ধসত্য রিপোর্ট তৈরি করবেন। আর ভালো করে ভেবে দেখো, উনি যদি সাংবাদিক হিসেবে সত্যি সত্যি প্রতিষ্ঠা লাভ করতে চান তবে ওই অস্ত্রের চোরাচালানের ওপরে যদি রিপোর্টটা উনি লিখতেন তবে তো আরো সহজে উনি প্রতিষ্ঠা পেয়ে যেতেন, তাই না? এবং সেটা হয়তো একেবারে আন্তর্জাতিক স্তরের। সেখানে সেই সুযোগ পেয়েও কোনো মানুষ কেন এই ছোট্ট জায়গাটার সমবায় ব্যাংকের উপর রিপোর্ট তৈরি করবেন? স্বার্থ মূলত দুটো, এক বলাই দাসকে ব্ল্যাকমেল করা, আর 2 এলাকাতে নিজের অত্যন্ত সৎ একটা ভাবমূর্তি তৈরি করা। এখন প্রথম সম্ভাবনাটা যদি উড়িয়ে দিই তাহলে দ্বিতীয় সম্ভাবনার কথা কিন্তু রয়েই যায়। আমার ধারণা এই মণিকান্তপুরের প্রতিটা মানুষ এখন জানেন যে অমল শাসমল তাদের স্বার্থে ব্যাংকের আর্থিক তছরূপ নিয়ে গোটা গবেষণা করেছেন, অথচ অমলবাবু একবারও সেই রিপোর্ট পুলিশ বা তার ওপরের মহলে কোথাও দেননি, অথচ এখানে প্রতিটা মানুষকে বলে বেরিয়েছেন। এবং তারপর ওনার ওপরে এই সাজানো আততায়ী আক্রমণ। দেখো ঋষিকেশ, আমার ধারণা ভদ্রলোকের মাথায় কিঞ্চিত প্রবলেম আছে, লোকটা পাগল। তবে আমার মনে হয় ভদ্রলোক শেয়ানা পাগল। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার না, আজ রাতের মধ্যেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ওদিকে মণিকান্তপুর থানায় লকআপে কুমুদ বাবু আর নীলকান্ত বাবুকে একসঙ্গে একই টেবিলে বসিয়ে জেরা শুরু করা হয়। ঋষিকেশ বলে দিয়েছিল নীলকান্ত বাবুকে মণিকান্তপুরে নিয়ে আসার জন্য, আর সেই জন্যই অবিনাশবাবু ওকে এখানে নিয়ে এসেছেন। আসলে এই মুহূর্তে অবিনাশবাবু আর ঋষিকেশ দুজনেরই মণিকান্তপুরে থাকাটা বেশ দরকারি। নীলকান্তবাবু, আশা করি আপনি এবার বুঝতে পারছেন আপনার সব চাতুরি হাতে নাতে ধরা পড়ে গেছে। এবার আপনি ভালোয় ভালোয় আমাদের সাথে সহযোগিতা করুন, না হলে কিভাবে কথা বের করতে হয় আমি কিন্তু খুব ভালো জানি। বিশ্বাস করুন স্যার, আপনারা কি বলছেন আমি কিছুই জানি না। আর আপনারা আমাকে এভাবে বলছেন কেন? আমি নিজেও তো একজন সরকারি চাকুরে, আমি তো লালবাজারেই আছি। হ্যাঁ স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এসবের কিছুই জানে না, আপনারা মিছিমিছি ওকে হ্যারাস করছেন। আর আর ওই ভদ্রলোক ঋষিকেশ বাবু, তুমি এইসব চক্রান্ত করছো। বিশ্বাস করুন স্যার, আমি এসবে কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি দেখলাম ঋষিকেশ এতক্ষণ একটাও কথা না বললেও এবার ওর চেয়ার ছেড়ে উঠে যায় কুমুদ বিহারীর দিকে।
আচ্ছা কুমুদবাবু, আপনি তো একটা কাগজের সম্পাদক, বেশ কিছু পত্রিকা কিংবা বইপত্রতেও লেখালেখি করেছেন। আপনি বলুন তো নিশিকান্ত বানান কি? এটা আবার কি রকমের প্রশ্ন? আমাকে এখানে এনে কি পরীক্ষা নেওয়া হচ্ছে আমি বাংলা বানান জানি কি না সে ব্যাপারে? ভুলে যাবেন না, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা MA পাস। নিশিকান্ত বানান কি কুমুদবাবু? আপনি কি পাস নন সেটা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু আপনার কলকাতায় পাঠানো অমলবাবুর নোটিশে আপনি নিশিকান্ত বানানে যে বানান লিখেছেন সেটা ভুল। আর সেটা হয়েছে কারণ আপনি নীলকান্ত বানানকে পরিবর্তন করে ওটা নিশিকান্ত করেছেন। এটা কেন করেছিলেন সেটা একটু বলবেন? এসবের উনি কি বলছেন বাবা? কোন বানান? এটা হলো সেই মানুষটার নামের বানান যিনি বাস্তবে নীলকান্ত অথচ আরেকটা কাল্পনিক চরিত্র নিশিকান্ত সেজে এই সমবায় ব্যাংকের সভাপতি হয়ে বসে আছে। এবার কুমুদবাবু একটু বলবেন ব্যাপারটা কি? আমি এসবের কিছুই জানি না। যা কিছু করেছে সব অমল লিখেছে, আমি শুধু পাতাগুলো জেরক্স করেছি মাত্র। এতে আমার কিছু জানা নেই। তার মানে সেই পাতাগুলো জেরক্স করার আগে আপনি নাম পরিবর্তন করেননি, তাই তো? না, আমি কিচ্ছু করি, আমি এসবের কিছুই জানি না। ঠিক আছে, আপনি এসবে জানেন কি না সে কথা আমরা পরেও বের করে নিতে পারব, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের জানতে হবে, ডেভিডের সমস্ত মালপত্র কোথায় আছে কুমুদবাবু? যদি ভালো চান তো আমাদের বলুন। ডেভিডের অস্ত্রের পেটি কোথায় আছে তা আমি জানি অবিনাশবাবু, আর তাই আমি সেই সব নিয়ে একদমই ভাবছি না। আমি আসলে এই চক্রটাকে গ্রেপ্তার করাতে চাইছি, যাতে এরা আবার নতুন করে এদের চোরা চালানের কারবার গোছাতে না পারে। এদের মাথাকে আমাদের গ্রেপ্তার করতে হবে, তবেই এদের পুরো ব্র্যাকেটটাকে কারদে পড়া সম্ভব। অস্ত্রের পেটি কোথায় আছে আপনি জানেন? হ্যাঁ জানি, আপনি আপনার ফোর্স নিয়ে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমাদের কাজ তো সেখানেই অর্ধেক হয়ে গেল। আমাদের তো আজ এই কনসাইনমেন্টটা চালান হওয়া থেকে আটকাতেই হতো। তাহলে চলুন আমরা এখনই যাই। একটু অপেক্ষা করে যান, আমার নীলকান্ত বাবুর সাথে একটা কথা আছে। আপনারা আমাকে আর কতবার এক কথা জিজ্ঞেস করবেন বলুন তো? আমি তো বারবার বলছি যে এসবের ব্যাপারে আমি কিছুই জানি না। আপনারা আমাকে আর আমার বাবাকে ছেড়ে দিন, আমরা তো কোনো অপরাধ করিনি। আচ্ছা নীলকান্ত বাবু, আমি কথা দিচ্ছি, আর আমি আপনাকে এই অস্ত্র পাচারের ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করব না। একটা পুরনো কথা জানতে চাইছি, সেটা বলবেন তো? বলুন, কি জানতে চান? আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনার চাকরিটা তো হয়েছিল কোনো একজন সরকারি আধিকারিকের সুপারিশে, তাই না? আর সেটা যে আপনার বাবার ছাত্র অখিলেশ বাবুর সুপারিশ ছিল সেটা আপনার ডিপার্টমেন্টের সকলে জানে। এখন আমি যেটা জানতে চাই, অখিলেশ বাবু আপনার হয়ে সুপারিশ করলেন কেন, যেখানে ওনার নিজের শালা অমল বাবুও ছিলেন? অখিলেশ বাবু কি আপনাকে বিশেষ স্নেহ করেন? হ্যাঁ, অখিলেশদা বাবার কাছে পড়াশোনা করার সময় থেকেই আমাকে ভীষণ স্নেহ করেন। আর উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে অমলের থেকে আমি বেশি যোগ্য, তাই উনি আমাকেই সুপারিশ করেন, অমলকে না করে। কিন্তু তাতে কি, সে তো অনেক দিন আগের কথা। কতদিন আগের কথা মনে করে বলতে পারবেন নীলকান্ত বাবু? তা বছর 10 তো হবেই। হ্যাঁ, তা আমি চাকরি জয়েন করেছি বছর 10 তো হলো। খুব অদ্ভুত কাকতালীয় সংযোগ, তাই না নীলকান্ত বাবু? 10 বছর আগে আপনি চাকরিতে যোগ দিলেন সম্পূর্ণ এমন একজন সুপারিশে যিনি আপনাকে সেই সময় চিনতেনও না, তাই না? এসব কি বলছেন? অখিলেশ নীলকান্তকে চিনবে না কেন? আমার কাছে পড়ার সময় থেকেই অখিলেশ ওকে বেশ স্নেহ করত, আর সেই সুবাদেই। মিথ্যে কথা কুমুদবাবু, আপনি মিথ্যে কথা বলছেন। অখিলেশবাবু কোনোদিনও আপনার কাছে প্রাইভেট টিউশনই করেননি, আর সে কথা উনি নিজে মুখে আমাদের বলেছেন। হতেই পারে না, সম্পূর্ণ মিথ্যে কথা। অখিলেশ এ কথা বলতেই পারে না। বলতে পারে কুমুদবাবু, এবার সব সত্যি কথা অখিলেশবাবু আমাদের বলতে পারেন, তার কারণ ওনার স্ত্রী আর সন্তানকে পুলিশ উদ্ধার করেছে আপনাদের ঘেরাটোপ থেকে। আর উনি মণিকান্তপুরে এসেছেন আপনাদের চোখ রাঙানিতে নয়, আমার পরামর্শে। আর উনিই বলেছেন আজ থেকে 10 বছর আগে উনি এখানে থাকতেনই না। এসব সাজানো মিথ্যা মিথ্যা। আর আমরা
ওর মতো একজন বড় মাপের অফিসারকে চোখ রাঙাতে যাব কেন, কোন সাহসে? হতে পারে উনি একজন বড় মাপের সরকারি আধিকারিক, কিন্তু তার ওপরেও উনি একজন পিতা, একজন স্বামী। আর সেই সূত্রে ওনার স্ত্রী আর পুত্রকে আটকে রেখে আপনারা যে ভেবেছিলেন ওনাকে দিয়ে আপনাদের মাল বর্ডার পার করিয়ে নেবেন, সেটা আর সম্ভব নয়। আপনাদের সমস্ত পদ্ধতি মাঠে মারা গেছে। উনি এখন আমাদের কাছে আছেন। না না, যত সব আষাঢ়ে গল্প ফেদে। কুমুদ বিহারী বাবু আবার ওনার ওপরে আনা অভিযোগ অস্বীকার করার চেষ্টা করতেই ঋষিকেশ একটা অদ্ভুত কাণ্ড করে। ওর হাতে ধরে থাকা একটা প্লাস্টিকের বড় প্যাকেটটা সরাসরি নিয়ে গিয়ে নীলকান্ত বাবুর মাথায় ঢুকিয়ে গলার কাছটা চেপে ধরে, আর তাতে ছটফট করে ওঠে নীলকান্ত বাবু। আর কয়েক মুহূর্তের মধ্যে নীলকান্ত বাবুর প্লাস্টিকের প্যাকেটে পর্যাপ্ত অক্সিজেন শেষ হয়ে গেলে ওনার যথেষ্ট শ্বাসকষ্ট শুরু হয়। এদিকে ঋষিকেশ ওর গলার কাছটা চেপে ধরে রেখেছে, যাতে কোনোভাবে সেই প্যাকেটের মধ্যে আর অক্সিজেন ঢুকতে না পারে। আর প্রচণ্ড শ্বাসকষ্টের কারণে নীলকান্ত বাবুকে ছটফট করতে দেখে চিৎকার করে ওঠে কুমুদ বিহারী। কি করছেন আপনি? ও মরে যাবে তো। অস্ত্রের চোরাচালানকারী কনসাইনমেন্ট কার কাছ থেকে আসে কুমুদ বাবু? আপনি নামটা বলুন। ছেলে নীলকান্তর এরকম প্রাণান্তকর অবস্থা দেখে এবার যেন মানসিকভাবে ভেঙে পড়েন কুমুদ বিহারী। ভাঙা গলায় বলে ওঠেন, আমি সব বলছি, আপনি দয়া করে নীলকান্তকে ছেড়ে দিন। কুমুদ বিহারী মানসিকভাবে ভেঙে পড়েছে বুঝতে পারার পরই ঋষিকেশ নীলকান্তর গলার উপর ওর হাতের চাপটা একটু লঘু করে, আর তাতে প্লাস্টিকের প্যাকেটটা একটু ফাঁক হয়ে সামান্য শ্বাস নেওয়ার মতো অক্সিজেন পায় নীলকণ্ঠ। বলুন কুমুদ বাবু, আসল সত্যিটা কি? দেখুন, আমি স্বীকার করছি, এই চোরাচালানের কাজ আমরা করতাম। শ্রীলঙ্কা থেকে সমস্ত অস্ত্র নিয়ে তামিলনাড়ুর বর্ডার হয়ে গোপন পথে এসে পৌঁছাতো আমাদের হাতে এই মণিকান্তপুরে। আর আমরা তো বর্ডার পার করে পৌঁছে দিতাম আন্তর্জাতিক চোরা কারবারি ডেভিডের হাতে। আর এখানে ডেভিডের সমস্ত কাজ দেখভাল করে সিকান্দার, ওর কাছ থেকেই আমরা নির্দেশ পেতাম কবে, কোথায় আর কিভাবে অস্ত্র পৌঁছে দিতে হবে। বর্ডারের ওপারে সে সমস্ত নিয়ে যাওয়ার জন্য ওদের লোক আছে। কলকাতা ডক থেকে সেই অস্ত্র ভর্তি পেটি এখানে অবধি পৌঁছে দেওয়ার কাজ করত নীলকান্ত। আর আমার যেহেতু এখানে বেশ কিছু পরিচিতি আছে, তাই সেটা খাটিয়ে আমি সীমান্ত পুলিশ এবং স্থানীয় কিছু লোককে তৈরি রাখতাম বর্ডার পার করে সেই পেটি ডেভিডের লোকদের হাতে তুলে দেওয়ার জন্য। এটাই ছিল আমাদের কাজ। তবে এই সবটাই আমরা করতাম সিকান্দার আর ওই লোকেদের নির্দেশ অনুসারে। আর এই সমস্ত কনসাইনমেন্টের টাকা আসতো আপনাদের ব্যাংকে, তাই তো, যার পুরোটাই ছিল কালো টাকা। আর সেই ব্যাংকে সবসময়ের কর্তা হিসাবে বসেছিলেন আপনারই ছেলে নীলকান্ত। বলাই দাস তো শুধুমাত্র একজন আপনাদের কেনা গোলাম ছিল, যাকে ব্যাংকের কাজে আপনারা ব্যবহার করেছেন। আর যেই মুহূর্তে দেখেছেন সবকিছু আপনাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই তাকে শেষ করে দিয়েছেন। আমি আমার সব অপরাধ স্বীকার করছি। আমি স্বীকার করছি এই সব কিছুর পাণ্ডা আমি এই চোরাচালানের কাজে আমার ছেলেকে ব্যবহার করেছি। তাহলেই হবে তো? তাহলেই আপনাদের এই তদন্ত এখানে শেষ হবে তো? আমাদের দুজনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আপনারা এবার আমাদের রেহাই দিন। না কুমুদ বাবু, তাহলেও হবে না। তার কারণ তাহলেও এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড আমাদের নাগালের বাইরে থেকে যাবে, আর তাকে ধরার জন্যই আমাদের অখিলেশ বাবুর সাহায্য প্রয়োজন। আর বলাই বাহুল্য, এই মুহূর্তে তিনি আমাদের সাহায্য করবেন। কি অখিলেশ বাবু, করবেন তো? দেখলাম পিছনের দিকের একটা ঘর থেকে অখিলেশ বাবু এসে আমাদের ঘরে ঢুকলেন। একটা চেয়ার টেনে নিয়ে বসতেই কুমুদ বিহারী বাবু প্রায় চিৎকার করে উঠলেন। আবার এসবের কি দরকার আছে ঋষিকেশ বাবু? আমি তো প্রথমেই আমার সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছি। এবার প্লিজ আপনারা আমাদেরকে গারদে পুরে পুরো ব্যাপারটা বন্ধ করুন। তা কি হয় কুমুদ বিহারী বাবু? আপনি যাকে বাঁচাবার চেষ্টা করছেন, আমরা এতদিন ধরে তাকে ধরার জন্যই এত জাল পেতেছি। ঠিক আছে, বাকি ব্যাপারটা আমি বলছি।
আর অখিলেশবাবু, যদি আমার কোথাও ভুল হয়ে যায় আপনি শুধরে দেবেন কিন্তু, হ্যাঁ? এই সব কিছুর মাথা একজনই। আপনারা যেমন সিকান্দারের কাছ থেকে নির্দেশ পেয়ে কাজ করতেন, তেমনই সিকান্দারও বলেছে কোনো একজন ম্যাডামজির কাছ থেকে ফোন আসতো ওর কাছে। এই ম্যাডামজি কে কুমোদ বিহারী বাবু? কেউ না, আমি কাউকে চিনি না। সিকান্দারের ম্যাডামজি আসলে সুলেখা দেবী। কি তাই তো কুমোদ বাবু? আপনি খুব ভালো করে জানেন নীলকান্ত বাবুর দিদি সুলেখাই এই সব কিছুর মাথা, যাকে আন্তর্জাতিক চোরাচালান কারবারিরা চেনে ম্যাডামজি নামে। অসম্ভব ধুরন্ধর, নৃশংস এবং ক্ষিপ্র এই ম্যাডামজি। বছর 10 আগে মুম্বাইতে এই ম্যাডামজি যখন তার জাল বেছাতে গিয়েছিলেন, তখন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একবার প্রায় তাকে ধরে ফেলে। আর তখনই তিনি পালিয়ে আসেন তার নিজের বাড়িতে, আর সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ অগোচরে চলে যান। যুক্তি দেখান ওনার হোস্টেল লাইফে হয়ে যাওয়া কোনো একটা দুর্ঘটনা। আর অদ্ভুত কাকতালীয় ব্যাপার হলো, ওনার সাথে ওনার হোস্টেল লাইফে যে পুরুষটি, সেই সম্পর্ক তৈরি হয়েছিল তিনি অখিলেশ বাবু, যিনি ইতিমধ্যেই এখানকার সরকারি একজন বড় আধিকারিক পদে চাকরিতে জয়েন করেছেন। আর আপনার সঙ্গে সেই পুরনো পরিচয়ের সুবাদে তাকে ব্ল্যাকমেল করে ভারতের একেবারে পূর্ব প্রান্তে এসে আবারও চোরাচালানের ব্যবসা পেতে বসেন উনি। আর এখানে যখনই পুলিশের হাতে কোনোভাবে ধরা পড়ার সম্ভাবনা তৈরি হয় কিংবা কোনো মাল বর্ডার পার করার প্রয়োজন হয়, তখনই অখিলেশ বাবুকে ঢাল হিসাবে ব্যবহার করেন উনি, যাতে ওনাকে কেউ সন্দেহ না করে। কিন্তু ঋষিকেশ, তুমি যে বললে এবারের অস্ত্রের পেটি কোথায় আছে তুমি জানো, সেটা কোথায় আছে? তুমি হয়তো খেয়াল করে দেখোনি সুজিত, তাহলেই তুমিও বুঝতে পারতে। 17C নজরুল সরণি। কি ঠিকানাটা মনে পড়ছে? হ্যাঁ, ওটা তো সেই কাগজের চিরকুটে লেখা ঠিকানা, মানে অমল শাসমলের বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছ, অমল শাসমলের বাড়ি। এই পুরো কেসটার সব থেকে চালাক কি পার্সন, নব্য সাংবাদিক অমল শাসমল। এখনো পর্যন্ত লোকটা আমাদের সামনে যতগুলো তথ্য দিয়েছে তার সবকটা মিথ্যে। এই ম্যাডামজির সঙ্গে একমাত্র সরাসরি যোগাযোগ আছে এই অমল শাসমলের। কিন্তু এগুলো তুমি কি করে বলছো? দেখো, গতকাল ভোররাতে বোমা বিস্ফোরণের পর থেকে আমার মনে একটা বিশ্বাস জন্মেছিল, সেই অজ্ঞাত পরিচয় ভদ্রমহিলা যে তোমাকে কাগজে চিরকুটে ঠিকানাটা লিখে দিয়ে গিয়েছিল, তিনি হয় আমাদের অত্যন্ত বড় শত্রু, আর নয় তিনি আমাদের অত্যন্ত বড় মিত্র। হয় তিনি আমাদের সেই ঠিকানায় নিয়ে গিয়ে খুন করতে চান, নতুবা তিনি আমাদের হাতে এই তদন্তের জন্য কোনো ক্লু দিতে চান। আর সেই খোঁজ করতে গিয়েই আমরা গিয়ে পৌঁছই অমলবাবুর বাড়িতে। তাই তিনি নিছক অমলবাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য যে ঠিকানাটা দিয়ে যাননি, সেটা আমার ধারণা ছিলই। আর যখন অমলবাবুর বাড়ির সামনে পৌঁছই, তখন মাটির ওপর দিয়ে খুব ভারী একটা 4 চৌকো বস্তু খসে নিয়ে যাওয়ার দাগ আমি দেখতে পাই। আর তখনই আমি নিশ্চিত হই অস্ত্র ভর্তি পেটি ওনার বাড়িতেই আছে। কি কুমুদবাবু, ঠিক বলছি তো? কিন্তু সেই ভদ্রমহিলার পরিচয়, সেটা তো ঠিকঠাক জানা গেল না ঋষিকেশ। তিনি কে? থাক না সুজিত, আমরা যে কাজে এসছি সেই দিকটাই ফোকাস করি। সেই ভদ্রমহিলা কে সেটা জানতে গেলে ম্যাডামজি আর অমল হয়তো আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে আমাদের যেতে হবে তাদের ধরার জন্য। এবার অবিনাশবাবু, আপনি বলুন, আপনার ফোর্স রেডি তো? অ্যাবসলিউটলি রেডি স্যার। আপনি যখন বলবেন তখনই আমরা অ্যাটাক করতে পারি। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে ম্যাডামজির দলবলকে আর আমাদের কোনো সুযোগ দিলে কিন্তু হবে না। মেটিয়াপুরের সিকান্দার, সিঙ্গাপুরের ডেভিড আর এই মণিকান্তপুরের ম্যাডামজি ওরফে সুলেখা দেবীকে আমাদের একসাথে অ্যারেস্ট করতে হবে। সেই মতো সব জায়গায় লোক রেডি করুন। আর অমল? তুমি এখনো পরিকল্পনাটা বুঝতে পারলে না সুজিত। অমলকে আমাদের অ্যারেস্ট করলে তো হবে না, তার কারণ ওই আমাদের পৌঁছে দেবে ম্যাডামজির কাছে। না হলে সুলেখা দেবী যে ম্যাডামজি, তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই যতক্ষণ না পর্যন্ত অমলকে আর সুলেখা দেবীকে একসঙ্গে গ্রেপ্তার করা হবে। আশা করি আর কোনো কারো সমস্যা নেই। আজ রাত ঠিক 12টার সময়
চোরাচালানের মুহূর্তে অপারেশন শুরু করতে হবে আসল জায়গায়। ঋষিকেশের পরিকল্পনা মতো সমস্ত কাজ সঠিকভাবে হয়ে যায়। অমলকে ধাওয়া করে আমরা ম্যাডামজি পর্যন্ত পৌঁছে যেতে পারলেও ওকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের সঙ্গে গুলির যুদ্ধে অবিনাশবাবুর বন্দুক থেকে ছোঁড়া একটা গুলি সুলেখা দেবীর মাথা ভেদ করে বেরিয়ে যায়, আর বামাল সমেত ধরা পড়ে অমল। সিকান্দারের পাঠানো লোকজন বিরাট ফোর্স নিয়ে পুরো জায়গাটা ঘিরে ফেলেছিলেন। অবিনাশবাবু আর সাথে বিএসএফ ছিল। সকলের সাহায্যে ওদেরকে ধরে প্রিজন ভ্যানে ঢোকানো হয়। তারপর ভোর হওয়ার আগেই অবিনাশবাবুর জিম্মায় কলকাতায় পাঠিয়ে দিয়ে আমরা ফিরে আসি স্বরূপদের বাড়ি। সেদিনটা সকালে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব বলেই ঠিক হয়। এমনিতেই গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই ঋষিকেশের শাশুড়ি আর স্বর্ণালী আমাদের জন্য জলখাবারে লুচি, আলুর দম আর কষা মাংস করেছিল। আমরাও বেশ তৃপ্তি নিয়েই সেগুলো খেয়ে উঠলাম। সবশেষে দই আর বড় বড় রসগোল্লা। এসব কি করেছো স্বর্ণালী? ঋষিকেশদা, জামাইবাবু ষষ্ঠীর খাওয়াটা কিন্তু বাকি রয়ে গেল। আরেকদিন এসে কবজি ডুবিয়ে খেতে হবে কিন্তু। আমি অবাক হয়ে বললাম, এটা ঠিক যে আমাদের ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু স্বর্ণালী, তুমি এই যে আয়োজন করেছো এটাও কিন্তু কোনো অংশে কম নয়। কি বলো ঋষিকেশ? স্বর্ণালীর পারফরমেন্স কিন্তু কোনোভাবেই কৃতিত্বের কম নয়। এত সকালে এত খাবারের আয়োজন করলে কি করে, সেটাই তো একটা বড় রহস্য। ঋষিকেশ কিছুক্ষণ চুপ করে খাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তা থাক না সুজিত, কিছু জিনিস না হয় আড়ম্বরের আতিশয্যে রহস্যের অন্তরালেই থেকে যাক। সবকিছুতেই যে দিনের উজ্জ্বল আলো পড়তেই হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? তবে হ্যাঁ, তুমি আমার তরফ থেকে একটা উপকার একটু করে দেবে? হ্যাঁ ঋষিকেশদা, বলুন না, আমি নিশ্চয়ই চেষ্টা করব। কি করতে হবে বলুন? ঋষিকেশ স্বর্ণালীকে হাত নেড়ে কাছে ডেকে কানে কানে ফিসফিস করে বলল, সেরকম কিছু নয়, শুধু তোমার বান্ধবীকে বলে দিও ওর হাতের লেখাটা বড্ড সুন্দর, আর আমার তরফ থেকে ওকে ধন্যবাদ জানিও। ওর নির্দেশ ছাড়া এই কেসের কিনারা করতে পারতাম না আমি। মোটামুটি আধ ঘন্টা পর আমরা বেরিয়ে আসি। দুটো রিক্সা ডেকে নিয়ে তাতে বাক্স ব্যাগগুলো তুলে নিয়ে আমরা এগিয়ে গেলাম স্টেশনের দিকে। আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখলাম হরিদা, স্বরূপ, ঋষিকেশের শ্বশুর, শাশুড়ি সকলেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। শুধু স্বর্ণালীকে দেখলাম না। রিক্সা একটু এগিয়ে রাস্তার বাঁক নেওয়ার পর দেখলাম বাড়ির পশ্চিমের ছাদে একা স্বর্ণালী দাঁড়িয়ে আর হাত জড়ো করে রয়েছে। বুঝলাম ঋষিকেশকে কোনো কারণে কৃতজ্ঞতা জানাচ্ছে ও, কিন্তু কারণটা কি কিছুতেই বুঝতে পারলাম না। শুনছিলেন আজকের গল্প উত্তপ্ত মণিকান্তপুর অন্তিম পর্ব। গল্পকার শিবাঙ্কন, গল্প পাঠে আমি সায়ন, ঋষিকেশ সৌরভ, ঋষিকেশের শাশুড়ি ঝিনুক, হরিদা সূর্য, স্বরূপ এবং নীলকান্ত নীল, পদ্মাবতী অঙ্কিতা, স্বর্ণালী মোহর, অমল ব্রহ্মা, সিকান্দার অতনু, ডেভিড বাল্মীকি, কুমুদ বিহারী রূপঙ্কর। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালী। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শিবাঙ্গনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।